জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক, কিছুক্ষণ পর রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর ফটক বরণ করলেন নেতাকর্মীরা, নেত্রকোনায় উচ্ছ্বাস। গণতন্ত্রে ফিরতে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বিএনপির, দেশ করার যুদ্ধ শেষ হয়নি মন্তব্য জামায়াতের। আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের শাসকরা সফল ছিলেন না, এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি। 5 দফা দাবিতে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি, সীমান্তে আর কোনো লাশ দেখতে চায় না মানুষ, বললেন সার্জিস আলম। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অমীমাংসিত অংশ ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হচ্ছে পদক্ষেপ। এবং পোষ্যকোটা ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা, ঝুলে আছে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে কিছুক্ষণ পর বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। যোগ দিচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোটের নেতারা। ইতোমধ্যে পৌঁছেছেন বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও 4 জন প্রধান উপদেষ্টা থাকবেন। বিএনপি এই বৈঠকে যাবে কি না সে বিষয়ে নানা আলোচনা চলছিল, তবে শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি যোগ দিলেন সর্বদলীয় বৈঠকে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বৈঠক শুরু হয়েছে কিনা আর কারা কারা আসলেন, কি বলছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ফরেন সার্ভিস একাডেমির ভেতরে যে আজকে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বৈঠককে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি অপেক্ষা করছেন এবং যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠক আসবেন এবং তিনি আসার সাথে সাথেই কিন্তু এই বৈঠকটি শুরু হবে। এবং এই বৈঠককে কেন্দ্র করে আমরা শুরুতেই যতটুকু দেখেছি যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। এছাড়া গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতৃবৃন্দকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি এবং সর্বশেষ বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন। এবং আমরা এখানে আগত যে আমন্ত্রিত যেই রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার কথা কিন্তু তারা বলেছেন এবং তারা যেটি বলছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো ঘটনার ক্ষেত্রে ইতিহাস নির্মাণের ক্ষেত্রে সেই যে ইতিহাসকে বিকৃত করার একটি প্রবণতা, সেই প্রবণতা রোধে এবং সঠিক ইতিহাসকে অক্ষুণ্ণ রাখতেই কিন্তু সেই ঘোষণাপত্রের প্রয়োজন, সেটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে যথাযথভাবে মর্যাদা দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে। এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সহ
সমাজতান্ত্রিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক তারা কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তারা যেটি বলেছেন যে এই বৈঠকটি এত সংক্ষিপ্ত সময়ে এত রাত 10টার সময় খুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে যেই রাজনৈতিক নেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রণের কারণে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক নেতাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এমনটি কিন্তু অভিযোগ করেছেন। এবং তারা যেটি বলেছেন যে তারা এই প্রসঙ্গটি সেই বৈঠকের আলোচনায় তুলবেন এবং পরবর্তীতে যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বৈঠক রাজনৈতিক নেতাদের কিংবা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে যেন যথাযথ প্রোটোকল বজায় রেখে সেই যোগাযোগগুলো তৈরি করা হয়, সেই ব্যবস্থা করার দাবি জানাবে এমনটি কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন। এবং যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সভাস্থলে আসবেন এবং তিনি আসলেই এই বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় ফটকে অপেক্ষমান সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। জানান, সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে দুপুর 2টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। 2004 সালে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলা ও 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় 2007 সাল কারাগারে ছিলেন লুৎফুজ্জামান বাবর। যেমন বই প্রকাশ ঘটেছে, অর্থাৎ 5 আগস্টের পরে যে ঘটনা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী বাড্ডায় বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের অনুদান ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, ভারতের মদতপুষ্ট কিছু রাজনৈতিক দল অস্থির হয়ে উঠেছে শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য, আর ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে সীমান্তে কাঁটাতার নির্মাণের তীব্র সমালোচনা করেন রিজভী। বলেন, শেখ হাসিনা অল্প দামেই ভারতের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন। এইরকম একটি দানব লুটেরা সর্বগ্রাসী এক বুভুক্ষ রাক্ষসের হাত থেকে জাতি যখন পরিত্রাণ পেয়েছে, সুতরাং আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে না পারলে আমরা জনগণের কাছে যে ওয়াদা, সে ওয়াদা। সীমান্তে আর কোনো লাশ দেখতে চায় না মানুষ, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক সাজ্জিদ আলম। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের দিকে যদি কেউ শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তার চোখ উপড়ে ফেলার জন্য 24-এর ছাত্র জনতাই যথেষ্ট। সকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বিচার, হত্যা বন্ধ সহ 5 দফা দাবিতে এই লং মার্চ চলছে। জেলা শহরের মোড় থেকে শুরু হওয়া এই লং মার্চ কর্মসূচি নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জে ফেলানির বাড়িতে গিয়ে শেষ হবে। এ সময় সাজ্জিদ আলম জানান, যদি আর কোনো ভাই বা বোনের লাশ কাঁটাতারে ঝুলে থাকে, তাহলে মার্চ ফর ফেলানি কাঁটাতারকে ভেদ করে এগিয়ে যাবে।
আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফোর ফেলানি, সেই মার্চ ফোর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। কারামুক্তির পর রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানের সমাধি প্রাঙ্গণে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ ও নেত্রকোনায় আছেন সহকর্মী জিয়াউর রহমান। শুরুতে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, বিএনপি নেতা বাবর পৌঁছেছেন কিনা জানাবেন। এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে, কি বলছেন নেতাকর্মীরা? জানা ধন্যবাদ। এই মুহূর্তে এখনো বাবর এখানে এসে পৌঁছায়নি, এবং কিন্তু আমরা 2টার পরপরই এই চন্দ্রিমা উদ্যানে এসেছি, এবং এখানে এসে আমি যেটা দেখলাম সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তার শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তিনি যদিও না পৌঁছালে তার যে ভক্ত এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন, এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা ভিড় করছেন। এবং ইতিমধ্যে কিন্তু এই চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার, এখানে কিন্তু তার নেতাকর্মীদের বেশ ভিড় রয়েছে, এবং অনেকে লাল এবং আপনার হলুদ এবং নানা ধরনের ক্যাপও কিন্তু আসলে পরে এখানে আসছেন। এই যা অনেক প্রায় দীর্ঘ 17 বছর পরে তাদের যে নেতা রয়েছেন এবং নেত্রকোনার যে সংসদ সদস্য, সেই সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এখানে তারা এসে শুভেচ্ছা জানাবেন এবং তার সাথে দেখা করবেন। আমরা জানি যে কেরানীগঞ্জ থেকে আজকে কিন্তু দুপুর 2টা নাগাদ তিনি ছাড়া পেয়েছেন, এবং সেখান থেকে কিন্তু তিনি শোভাযাত্রা করতে করতে কিন্তু এই জিয়াউর রহমানের মাজারে তিনি আসবেন এবং এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের কাছে তথ্য রয়েছে তার সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও এখানে থাকবেন, তেমনটি তথ্য আমরা এখানে পেয়েছি। এবং ইতিমধ্যে কিন্তু আপনার চন্দ্রিমা উদ্যানের কিন্তু অনেক অংশই জায়গায় কিন্তু আপনার হলো তার যে ভক্ত এবং যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু পদচারণায় মুখর হয়ে রয়েছে, এবং স্লোগানে কিন্তু আসলে মুখর করে রাখছে পুরা এই যে জিয়াউর রহমান যে সমাধিস্থল, এবং সেই সাথে চন্দ্রিমা উদ্যানের যে এই জিয়াউর রহমান সমাধিস্থলের যে পাশে যে আপনার যে মাঠগুলো রয়েছে সেই মাঠেও কিন্তু আপনার আর বেশ কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে, এবং তারা কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু আপনার আসলে স্লোগানে কিন্তু তারা আসলে মুখর হয়ে রয়েছে। এবং আপনার সেই সাথে কিন্তু তারা আপনার এক ধরনের তারা এখন অপেক্ষা করছেন কখন তাদের নেতা আসবেন এবং তাকে শুভেচ্ছা জানাবেন, এবং সেই সাথে আপনার তাদেরকে দীর্ঘ 17 বছর পরে আর কি এই তাদের যে স্থানীয় সংসদ সদস্য সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে দেখা হবে। এবং এই মুহূর্তে নেত্রকোনায় আছে আমাদের সহকর্মী জিয়াউর রহমান, আমরা তার কাছ থেকে জানবো আসলে তার যে সংসদীয় এলাকা সেখানে আসলে কি পরিস্থিতি রয়েছে। জিয়া। ধন্যবাদ নিয়াজ। আমি নেত্রকোনার যে পরিস্থিতি জানাতে চাই। নেত্রকোনার মদন উপজেলায় আমাদের যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য তিনি কারামুক্তি পেয়ে কিছুক্ষণ আগেই শহীদ জিয়ার মাজার তিনি জিয়ারত করছেন। তো আমি যদি নেত্রকোনার পরিস্থিতি একটু যদি আপনাদেরকে আমি জানাতে চাই, যে নেত্রকোনা জেলা এবং এই যে 10টি উপজেলা রয়েছে, বাবর ভক্ত মানুষজন এবং বিএনপির যে দলীয় নেতাকর্মী তারা কিন্তু গত রাত্র থেকেই ঢাকার উদ্দেশ্যে অধিকাংশ লোকজন কিন্তু তারা সারা রাত ব্যাপী তারা ঢাকায় চলে গিয়েছেন, যে কারণে ওই যে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাওয়ার পর বাবরকে এক নজর দেখার জন্য তারা কিন্তু তার সঙ্গে সেখানে সাক্ষাৎ করেছেন। এই জন্য কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা পৌরসভার সামনের প্রধান সড়ক। দেখেন আজকে কিন্তু আসলে এই শহরে কিন্তু মানুষ কিছুটা কম, কারণ অধিকাংশ মানুষই কিন্তু তাদের প্রিয় নেতা বাবর সাহেবকে ঢাকায় দেখার জন্য তারা চলে গিয়েছেন। এবং আমি এই পর্যন্ত খোঁজখবর নিয়েছি বাবরের যে নিজ উপজেলা, বিশেষ করে হাওড় অঞ্চল, মদন, মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ি, এই 3টি উপজেলা নিয়ে কিন্তু বাবরের যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার হাজারো মানুষ কিন্তু
বাবরকে কখন তারা কাছে পাবে, এক নজর তাকে তাদের প্রিয় নেতাকে দেখবে, সেজন্য তারা অপেক্ষা করছেন। এবং আরেকটু বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে নেত্রকোনা অঞ্চলের, হাওর অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ তারাও কিন্তু অনেকেই বাবরকে অনেক ভালোবাসেন এবং তারা কিন্তু ঢাকায় চলে গিয়েছেন এবং যারা এলাকায় রয়েছেন তারা কিন্তু বাবরকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং মদন উপজেলার যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু বিভিন্ন তোরণ করা হয়েছে, বাবরের বিভিন্ন ছবি সংবলিত পোস্টার দিয়ে তারা শহরটিকে একেবারে ছেয়ে দিয়েছে। এখন শুধু তারা অপেক্ষা করছেন তাদের এই প্রিয় নেতা কখন এলাকায় আসবেন এবং তারা কাছে থেকে এই বাবর সাহেবকে তারা দেখবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাদেরকে। ঢাকা চন্দ্রিমা উদ্যান ও নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা 40 পাড়ার সীমান্তে পদ্মার শাখা নদীর ওপারে দেশের বিপুল পরিমাণ অরক্ষিত ভূমি উদ্ধারে তৎপর বিজিবি। দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশের সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে দুদেশের যৌথ জরিপ। বিজিবি বিএসএফ বৈঠকে মিলেছে আশানুরূপ সাড়া। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুরের 40 পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা রয়েছে অরক্ষিত, নেই সীমানা পিলারও। বাংলাদেশ অংশে আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। আমরা যে চরে অত্যন্ত দায়িত্বশীলতায় বিজিবির কারণে জমিগুলো পাইলাম, আমরা এই জমিগুলো পাওয়াতে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমাদের বিভিন্ন রকম আবাদ হবে এখন, এখান থেকে আমরা চরের মানুষ অনেক দরিদ্রতা মুক্ত হবো ইনশাল্লাহ। বাংলাদেশের জমি ওখানে মাপ সঠিক না হওয়ার কারণে আমাদের কিছু জমি শর্ট ছিল, সেটা আমরা এখন ফিরে পাচ্ছি এই আশা করছি। অবশেষে 40 পাড়া সীমান্ত এলাকায় অমীমাংসিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি চলছে সীমানা পিলার স্থাপনের, সেই সঙ্গে ভারতও ফিরে পাচ্ছে তাদের অরক্ষিত অংশ। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিএসএফের 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। জানান বাংলাদেশ সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি, তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। তারা ইতিমধ্যেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের সংস্কার কার্যক্রম হবে। পদ্মা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা অমীমাংসিত এ ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার অপেক্ষায় সীমান্তের বাসিন্দারা। বাংলাদেশের জমি ইন্ডিয়ার আওতায় ছিল আর কি, ইন্ডিয়ার লোকের কাছে ওরা দখল ভোগেরই খাতক। আমরা বিজেপির সহায়তায় আমরা বাংলাদেশের জমিটা আবার ফেরত পাচ্ছি। আজ অনেক দিন আগে থেকে ধরেন, আজ 25-27 বছর অনেক আগে থেকে ধরেন এই জমিটা ভারত দখল করে রেখেছে। ভারতরা ছাড়ে না, সরকারি আমিন নামে আমরা বর্ডার জমি পাইছি, অনেকটাই জমি পেয়েছি। সীমান্তে শান্তি ফিরিয়ে এনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই বাংলাদেশের মানুষ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিকে শিক্ষার্থীরা, অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান। চলছে আন্দোলন, নানা কর্মসূচিও। শিক্ষার্থীদের দাবির মুখে কোটা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দেয় প্রশাসন। এরপরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা। এই পরিস্থিতিতে তারিখ ঘোষণার পরেও ঝুলে আছে এই বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া। কাজী শাহেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 12, 19 ও 26 এপ্রিল ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখনও বন্ধ আছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা পোষ্য কোটা নিয়ে ঝামেলার সূত্রপাত। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন কোটা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দেয়, আর এরপরই সেই ঘোষণার বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা কর্মচারীরা। শুধুমাত্র পোষ্য কোটা না, আমরা সামনে আরো অনেক কিছু নিয়ে আগাবো, যেগুলো নামে বেনামে চলতেছে। ইউনিভার্সিটি চলতেছে, সারা দেশে চলতেছে, হয়তোবা পোষ্য কোটা দিয়ে শুরু করছি, এখনো অনেক কিছুই বাকি আছে। কর্মকর্তা কর্মচারীরা দাবি করছেন, কোনো কোটা নয়, ভর্তি পরীক্ষায় তাদের সন্তানদের সুযোগের বিষয়টিকে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দেখেন তারা। তাদের দাবি, দেশের অন্য একাধিক বিশ্ববিদ্যালয়ে এমন প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল আছে। আমরা আশাবাদী যে আমাদের দাবির সঙ্গে হয়তোবা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ একাত্মতা ঘোষণা করবেন। এই বিষয়ে আমরা
অত্যন্ত আশাবাদী। আমাদেরকে যেভাবে জিম্মি করা হয়েছিল, জিম্মির বিচার অবশ্যই প্রশাসন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং কোনো ছাত্র এই অপরাধ করতে পারে না। এমন পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভর্তিচ্ছুরা। দুশ্চিন্তায় পড়েছেন প্রাথমিক আবেদন বন্ধ হওয়ায়। ক্যাম্পাসের শিক্ষার্থীরাও পড়ছেন বিপাকে প্রশাসনিক নানা কাজ করতে গিয়ে। প্রাথমিক আবেদনটা আপাতত স্থগিত করা হয়েছে, তো এটাতে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে কখন পরীক্ষা হবে না হবে। যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ধরেন একটা পড়ার যে একটা ফ্লো যেটা আছে তারা এখন অধিকাংশ হারিয়ে ফেলতেছে। কোষা আসলে এখানে যৌক্তিক কিনা সেটা আমরা স্টুডেন্টরা ভালো করেই জানি, কারণ তারা এখানে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে। কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সেটা তো চলমান রাখতেই হবে, পরীক্ষা না নিলে একটা সেশন এটা তো কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, তাদের একটা ক্ষোভ আছে, তারা দীর্ঘদিন একটা সুবিধা পেয়ে আসছিল, সেই সুবিধাটা যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করছে না, নিঃসন্দেহে তারা এই ক্ষোভের জায়গা থেকে তারা এটি করছে। আমার বিশ্বাস যে এটি হয়তো তাদের প্রশমন ঘটবে, তারাও বুঝবে যে বর্তমান যে বাস্তবতা, নতুন যে বাংলাদেশে, সেখানে আসলে কোটা নামের এই কলঙ্কটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এবারের ভর্তি পরীক্ষা দেশের কয়েকটি বিভাগীয় শহরে নেওয়া হবে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের অস্থিরতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেশ গড়ার যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার সকালে মাগুরার নোমানী ময়দানে দীর্ঘদিন পর প্রকাশ্য কর্মী সমাবেশে তিনি কথা বলেন। এ সময় জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগের নেতারা দেশকে দেবার কথা বলে জনগণের রক্ত চুষেছেন। ছোপ ছোপ রক্ত ছাড়া তারা কিছুই দিতে না পেরে অবশেষে পালিয়ে বেঁচেছেন। আগামী নির্বাচনে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বানও জানান জামায়াত আমির। অনেক রয়ে গেছে। আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে, আমরা একই স্লোগান দিই, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সবাই বলুন, আবু সাঈদ মুক্ত। আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধের দেশের মানুষের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার দুপুরে খুলনায় বিসিএসএস আভা সেন্টারে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, দেশের মানুষের মৌলিক নাগরিক অধিকার হলো ভোট প্রদান। যে ভোট বাধাহীনভাবে প্রদান করবে তার ভোট গণনা হবে এবং সেই ভোটের প্রেক্ষিতে ফলাফল হবে। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাবেন, যেন ভবিষ্যতে কোনো প্রকার সন্দেহ এবং কোনো ভুয়া ভোটার তালিকায় না আসে। নির্বাচন কমিশনার সচিবালয় অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাব, একটি একটি করে ভোটারের তালিকা চেক করে দেখব যে এটা ঠিক আছে না ঠিক নাই, যাতে করে ভবিষ্যতে আমাদের যে সন্দেহ, এই সন্দেহ যেন আমরা দূর করতে পারি, আর এই বিষয়গুলো যেন আবার এইভাবে না আসে, ভুয়া ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি। নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্মিলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ঢাকায় কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকাল শহরের রাজবাড়ী জিমনেশিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় রাঙামাটি চট্টগ্রাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা বলেন, হামলায় 17 জন বেশি শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে যথাযথভাবে বিচারের দাবি জানায় তারা। বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্মিলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরা সহ সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতির দাবিও জানানো হয়। 15 ভাগ বর্ধিত ভ্যাট ও 10 ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি ও ব্যবসায়ীরা। সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগরের কয়েকশো রেস্তোরাঁ ব্যবসায়ীরা অংশ নেন।
খুলনায় মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছরে বিভিন্ন খাতে অতিরিক্ত ভ্যাট ধার্য করা হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেস্তোরাঁ মালিকরা। রাজশাহীতে বেলা 11:30টার দিকে 0 পয়েন্টে মানববন্ধন করা হয়। বক্তা বলেন, ভ্যাট বাড়ানোয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রেস্তোরাঁ মালিকরা। শতাধিক পণ্যের শুল্ক কর আরোপ, টিসিবি ট্রাক সেল বন্ধের প্রতিবাদে নোয়াখালীরত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে মিছিলটি বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বসুরহাট 0 পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখেন জেএসটির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। টিসিবি ট্রাক সেল বন্ধ ও 43 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিল ও শতাধিক পণ্য শুল্ক কর আরোপ করায় অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন তারা। অবিলম্বে গ্রাম শহরে শ্রমজীবীদের জন্য রেশন ও ন্যায্য মূল্যে দোকান চালুর দাবি ও কেরানীগঞ্জের মুসাপুরে নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা। বাজারে মোটা চাল ও আটার বাজার দর নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেছেন আঞ্চলিক খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে এ মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার চাল আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করেছে। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি ও বেসরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করছে। সরকারিভাবে 4 লাখ মেট্রিক টন চাল আমদানি করবে। ইতিমধ্যে রাজশাহী বিভাগে 14,929 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এ সময় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা জানান, 12 জানুয়ারি থেকে উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম বৃদ্ধি করার ফলে চাল ও আটার মূল্য কিছুটা নিম্নমুখী। ইতোমধ্যে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে চালের দাম কেজি প্রতি 1 টাকা এবং আটা কেজি প্রতি 3.07 টাকা কমেছে। আগামী কয়েকদিনের মধ্যে মোটা চাল ও আটার দর আরও কমে আসবে বলে আশা করছেন তারা। বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব হচ্ছে। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশ নিয়ে খুশি সামাজিক আচরণে দুর্বল শিশু ও তাদের অভিভাবকরা। অটিস্টিক শিশুদের বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সহকর্মী এস সুহানের তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে তারেক মাহমুদ সুজনের রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা শহরের স্বাধীনতা উদ্যানে জড়ো হতে থাকেন। এদের কেউ বোবা, আবার কেউ বধির, কেউ অন্ধ, আবার কারো স্বাভাবিক বৃদ্ধি হয়নি, কেউ আবার ঠিকমতো হাঁটতে পারেন না। এমন শারীরিক নানা সমস্যা নিয়েও ক্রীড়া উৎসবে যোগ দিতে পেরে আনন্দিত সবাই। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এসব শিশুরা বাস্কেটবল, ব্যাডমিন্টন, বেলুন ফাটানো, ঝুড়ির মধ্যে বল ফেলা, নাচ, গান সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের দেয়া হয় পুরস্কারও। আমাদের জন্য যদি আরো করেন আমরা আরো খুশি হব। আমার খুব ভালো লাগছে, এরকম অনুষ্ঠান বারবার হলে আমাদের অনেক ভালো লাগবে। আমরা ভালো খেলা দেখলাম, নাচ দেখলাম, সুন্দর। বছরে 2 বার পেতাম, তাহলে আমাদের মনটা আরো ভালো লাগতো। সব সময় এমন আয়োজনের মধ্য দিয়ে অটিস্টিক শিশুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। আসলে ওদের সুযোগটা খুবই কম দেওয়া হয়। ওদের যদি সুযোগ দেওয়া হয়, ওদের যে প্রতিভা আছে তাতে ওরা অনেক উন্নতি করতে পারবে। আমরা চাইবো এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান এদের পাশে থাকুক। এরা অংশগ্রহণ করায় আমি দেখলাম যে বাচ্চারা যেরকম আনন্দ পাচ্ছে, তদ্রূপ তাদের গার্ডিয়ান যারা আছেন তারাও অনেক ভালোভাবে এটাকে উপভোগ করছে। আর জেলা ক্রীড়া উৎসবে বিজয়ীরা জাতীয় ও প্যারা অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান এই কর্মকর্তা। এখান থেকে আমরা বাছাই করে এদেরকে আবার জাতীয় পর্যায়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা হয়,
সেখানে বিভিন্ন ইভেন্টে ওরা অংশগ্রহণ করে। আর জেলা প্রশাসন বলেন, অটিস্টিক শিশুদের এগিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী বদলে দেওয়া যাবে। সারা বাংলাদেশে যেমন আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, তারাও যদি আমাদের মূল ধারায় আমাদের সাথে কাজ করে যায়, একসাথে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়, তবে এটা আরো অনেক বেশি আমাদের জন্য প্রণোদনা তৈরি করবে। ফলে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন, তারাও এই পিছিয়ে পড়া যারা শিশু রয়েছেন, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারাও নিজেদেরকে মূলধারায় অংশ নিতে উদ্বুদ্ধ করবে। তারুণ্যের উৎসব ঘিরে এই ক্রীড়া উৎসবে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। অংশ নেয় প্রায় ৫০০ প্রতিযোগী। বৃহস্পতিবার চূড়ান্ত পর্বে ২ গ্রুপের সেরা ১০ জনকে স্বর্ণ ও রৌপ্য পদক, ক্রেস্ট ও প্রাইজ বন্ড সহ সম্মাননার স্মারক ও মুকুট পরিয়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় ১ লাখ টাকার পুরস্কার। গাউসুল আজম মাইজ ভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন হয়। মাইজ ভান্ডার গাউসিয়া আহমদিয়া মজিলের পীর হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হকের পৃষ্ঠপোষকতায় আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন ডিরির ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী। ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই মেলার আয়োজন করে স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান লুমোস গ্লোবাল। প্রতিষ্ঠানের বনানী অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় শখানেক শিক্ষার্থী। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ২০টি বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের একাডেমিক সব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তারা। গেল বছর ১০,০০০-এর বেশি শিক্ষার্থী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছে। বিড়ালের প্রতি ভালোবাসার সৃষ্টিতে ব্যতিক্রম আয়োজনে ফেনীতে হয়ে গেল দেশি বিদেশি বিড়াল প্রদর্শনী ও রাম শো। এতে নানা প্রজাতির বিড়াল প্রদর্শন করেছে বিড়াল প্রেমীরা। আয়োজকরা বলছেন, প্রদর্শনীর মাধ্যমে মানুষের মধ্যে বিড়ালের প্রতি ভালোবাসা বাড়বে। সহকর্মী তোফায়েল আহমেদ নিরলের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে হয়ে গেল বিড়াল প্রদর্শনী ও র্যাম্প শো। সেখানে দেশি বিদেশি জাতের অর্ধশতাধিক বিড়াল প্রদর্শিত হয়। সৌন্দর্যের মানদণ্ডের জন্য বিড়ালদের নামতে হয় প্রতিযোগিতায়। এছাড়াও তাদের র্যাম্প শো ছিল নতুন মাত্রার আকর্ষণ। ছিল রাফেল ড্র ও পুরস্কারের আয়োজন। এমন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুশি বিড়াল প্রেমীরা। প্রতি আমার একটা সফট কর্নার সবসময় থাকে। আমি অনেকদিন যাবত বিড়াল পালি। ওর নাম হচ্ছে ডোরা আর ওর নাম হচ্ছে লিও। ওরা দুজনই মানে ভাই বোন, একই ব্রিডে, একই মা। আর ওরা চিকেন ছাড়া কিছু খায় না। আমিও তো বিড়াল প্রেমী ছিলাম না, আমার ভাই আনছে একটা বিড়াল, তো মানে দেখতে দেখতেই মানে ভালো লাগা। আসলে যখন দুষ্টামি করে অথবা উল্টাপাল্টা কিছু করলে তখন হচ্ছে একটু মারধর দিই, কিন্তু বেশি না, পরে আবার আদর করে। ওরা হচ্ছে মানে হয় না আমরা বাসা যাই পিস একটু পাওয়ার জন্য, তো ওরা হচ্ছে আমাদের লাইফের পিস আর কি। বিড়াল পালনে মানসিক শান্তি পাওয়া যায়। প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে বলছেন দর্শনার্থীরা। আগের বার আমি মেলা আসছি, আবার আসছি, বিভিন্ন ধরনের বিড়াল দেখছি, আমার অনেক ভালো লাগছে। আমাদের জেনারেশনের যে স্টুডেন্টরা আছে ওরা অনেক ডিপ্রেশনে থাকে, তো সবার ক্ষেত্রে এটা হয়। ওই সময় যদি বিড়াল পালে আসলে মানসিক যথেষ্ট শান্তি পাওয়া যায়। এমনকি আয়োজনে অংশ নেওয়া বিড়ালের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। সম্ভবত ভ্যাকসিনটা দিলে কিন্তু বিড়াল আর তেমন রোগ হয় না। আর এরপরও যখন কোনো প্রবলেম হয় তখন তো আমার ক্লিনিক্স আছে, ফেনী পেট ক্লিনিক, সবাই আসে এখানে। আমি অনেক সময় আমি অনেক কম টাকাও আমি এদেরকে চিকিৎসা দিই, অনেক সময় প্রিয় আমি চিকিৎসা দিই। দিন দিন বাড়ছে বিড়াল পালনের প্রবণতা। এবারের প্রদর্শনীর মাধ্যমে মানুষ পোষা প্রাণীর সম্পর্কে জেনেছে। মানুষের মধ্যে বিড়ালের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে বলে জানায় এই সংগঠক। আমাদের প্রোগ্রামে আসার যারা আসতেছে তারা এখান থেকে শিখতেছে, জানতেছে। আর যে বাচ্চাগুলো আসতেছে তারা হচ্ছে মোবাইল, ফ্রি ফায়ার যে গেমস আসক্তি থেকে বেরিয়ে আসতেছে। এটার জন্য তো এই মেলা আয়োজনটা করা। বুধবার বিকেলে ফেনী অ্যানিমেল লাভার্সের আয়োজনে শহরের মিউ টাউন মিলনায়তনে এই প্রদর্শনী বিড়াল প্রেমীদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।
এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।